আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দিয়ে প্রকাশ্য রাজনীতিতে নামেন বঙ্গবন্ধুর নাতি তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। আগামী নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন তিনি। আপনারা ভোট দিন নৌকাকে, আমরা এই উন্নয়নের পথ সম্পূর্ণ করব। তবে জয়ের নানা ও মা যেভাবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছিলেন, জয়কে সে ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে না, বরং তার পাশে থাকছে রাষ্ট্রীয় নিরাপত্তা আর দলের সকল নেতাকর্মীর আন্তরিক শুভেচ্ছা। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। জিয়া, খালেদা, তারেক। জিয়া পরিবারের এই পরম্পরা নিয়েই চলছে প্রায় গত 25 বছরে দেশের পুরনো এবং অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একেবারেই গৃহবধূ থেকে সরাসরি দলের হাল ধরেন খালেদা জিয়া। এরপর মায়ের হাত ধরে এলেন তারেক রহমান। জিয়া পরিবারের সেই রাজনৈতিক পরম্পরার কথা জানাচ্ছেন আতিক রহমান পুনিয়া। সেনা কর্মকর্তা থেকে বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে পেয়েছিলেন বীরুত্তম খেতাব। 7 নভেম্বর ক্যান্টনমেন্টের বিরোধী পক্ষের বন্দীদশা থেকে মুক্ত হন তিনি। এরপর নিজেকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা করলেন। 1977-এর 21 এপ্রিল হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1978-এ গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন দেশের অন্যতম রাজনৈতিক শক্তি। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু হলে হঠাৎই নেতৃত্বের সংকটে পড়ে বিএনপি। জিয়া পত্নী বেগম খালেদা জিয়া তখন একেবারেই গৃহবধূ। রাষ্ট্রপতির স্ত্রী হিসেবেও রাজনীতি বা সরকারি কোনো কাজে আগ্রহ দেখাননি। বিএনপি যখন প্রায় শীর্ষস্থানীয় পর্যায়ে নেতৃত্বহীন অবস্থায়, তখন 1982 সালের 3 জানুয়ারি দলে যোগ দেন বেগম খালেদা জিয়া। 1984 সাল থেকে এখনো তিনি বিএনপির চেয়ারপারসন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দৃঢ় ভূমিকায় নিজ দলের নেতাকর্মীদের কাছে তিনি আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়া 3 বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বেগম জিয়া আমার মনে হয় তিনি নিজেও কোনো চিন্তা করতেন বলতেন রাজনীতিতে আসবেন, আমার মনে হয় না। কারণ ওই পরিস্থিতিটাকে এমন ভাবে টেনে নিয়ে আসলো, তার পক্ষে আর সম্ভব ছিল তাকে রেজিস্ট করা। মায়ের রাজনীতিতে আসার 1 দশকের মাথায় যেন অনেকটা রাজনীতিতে হাতেখড়ি হয়ে গিয়েছিল জিয়া খালেদার প্রথম সন্তান তারেক রহমানের। 1991-এর জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচরী হিসেবে দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001-এর নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তারেক রহমান। 4 দলীয় জোট সরকারের সময়ে নিজের কিছু কর্মকাণ্ড এবং আলোচিত হাওয়া ভবনের কারণে হয়ে পড়েন সমালোচিত। বর্তমানে লন্ডনে থাকলেও দলের সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। বিএনপি দলে তারেকের আগমন বা ভূমিকাকে অনেকটাই দেশের রাজনীতিতে স্বাভাবিক স্রোত বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পরস্পর বিরোধী রাজনীতির ফলে এখন শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে দলকে ধরে রাখতে হলে ওই ব্লাড ছাড়া ধরে রাখা যাচ্ছে না। জিয়া পরিবারের এই পরম্পরাকে স্বাগত জানালেও বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা তারেককে আরো কিছু প্রশিক্ষণ বা জ্ঞান অর্জনের পরামর্শ দেন। অতীতটাকে ভুলতে হবে, মানে বঙ্গবন্ধুর সময়টা আর শহীদ জিয়ার সময়টা ভিন্ন সময় ছিল। ওই সময়টা মানে সৃষ্টির সময়, অনেকটা রচনার সময়, তৈরির সময়। এখন সৃষ্টি বা রচনাকে স্থিতিশীল করা, আরো সুন্দর করা, উজ্জ্বল করা, গৌরবজনক করা। সুতরাং ওইদিকে তাকিয়ে ওই কথাগুলো বললে মানে ওর সাফল্য আসবে না, ওখানে আরো ব্যর্থতা আসবে। নতুন প্রজন্মের নেতৃত্ব যেন পুরনোদের মতো সামন্তবাদী মানসিকতার না হয়, এমন পরামর্শ এই বুদ্ধিজীবীর। ওই সৃষ্টিকে সুন্দর করার দায়িত্ব এখন তাদের। খালেদা জিয়ার পরিবারের প্রয়াত 2 সদস্য সাইদ ইস্কান্দার এবং খুরশিদ জাহান হকও সক্রিয় ছিলেন রাজনীতিতে। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা। দেশের প্রধান 2 রাজনৈতিক দলে যখন পরিবারতন্ত্র স্পষ্ট, তখন তৃতীয় যে দলটিকে নিয়ে 2 প্রধান দলের টানাটানি, সেই জাতীয় পার্টিও পরিবারতন্ত্রের বাইরে নয়। পার্টির চেয়ারম্যানের ভাই মন্ত্রী স্ত্রী সরাসরি নির্বাচনে পরাজিত হয়েও সংসদ সদস্য। দলের মনোনয়নে এমপি হয়েছেন ভাইয়ের ছেলে। জাতীয় পার্টির এই পরিবারতন্ত্রের আরো খবর জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
তারপর 3 দশক ধরেই একই পদে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছেন তার স্ত্রী বেগম রওশন এরশাদ। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য এরশাদের ছোট ভাই মহাজোটের মন্ত্রী জিএম কাদের। আর রংপুর 1 আসনের সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ দলের চেয়ারম্যানের ভাইয়ের ছেলে। চেয়ারম্যানের পরে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রীও সংরক্ষিত আসনের এমপি হয়েছেন। দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের এই বিষয়টি স্বাভাবিক হলেও এটাকে ইতিবাচক মনে করেন না পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। পরিবারতন্ত্র কিন্তু খারাপ জিনিস, এটা আমি আগেই বললাম। পরিবারতন্ত্র অর্থ হলো পারিবারিক সদস্য হিসাবেই সে আসবে, তাহলে এটা গণতন্ত্র হলো না। যেমন এটা রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে বা এরকম ধরনের, এটাকে বলা হয় পরিবারতন্ত্র। কিন্তু পরিবারের মানুষ যদি তাদের উপযুক্ততায় দলের লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে বা যে দায়িত্ব তাকে দেওয়া হয় তার যদি তার গ্রহণযোগ্যতা থাকে দলের লোক মেজরিটি লোকের কাছে, তাহলে সেটা পরিবারতন্ত্র বলা যায় না, সেটা পরিবারের সদস্য সে হতে পারে। আমাদের দলে কিছুটা হলো আমি মনে করি এটি আছে। আমরা পরিবারের সদস্য হলো আমরা যে যেখানে আছি তাদের নিজস্ব উপযুক্ততার বেসিসে দলের মানুষের গ্রহণযোগ্যতার বেসিসই আছে। প্রধান 2 দলের 2 নেত্রীর ছেলে রাজনীতিতে আসলেও জাতীয় পার্টির চেয়ারম্যানের সন্তানদের ক্ষেত্রে তা ঘটেনি। তাহলে ভবিষ্যতে কে ধরবে দলটির হাল? এমন প্রশ্নের জবাব জিএম কাদের ছেড়ে দিলেন ভবিষ্যতের উপরই। কে হাল ধরবে, কি ভবিষ্যতে কি হবে, এটা ভবিষ্যৎ বক্তারা বলতে পারবেন। আর এসব ব্যাপারে ফোরকাস্ট করা খুব মুশকিল। যেটা তুমি বলছো গণতান্ত্রিক চর্চা সঠিক অর্থে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি বা প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে খুব একটা নেই। আত্মীয় সংখ্যা কম বলেই দলের মধ্যে গণতন্ত্রের চর্চা অন্যান্য দলের চেয়ে তুলনামূলক বেশি জাতীয় পার্টিতে, এমনটাই দাবি জিএম কাদেরের। সাবধান করেছিলাম বন্ধ করেন। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। শেষ হয়েছে কাদের মোল্লার ফাঁসির রায় প্রতিবাদে জামায়াত ইসলামী ডাকা দেশব্যাপী 48 ঘণ্টার লাগাতার হরতাল। হরতালে তেমন সাড়া পাওয়া না গেলেও সারা দেশে জামায়াত শিবিরের তাণ্ডবে বিচ্ছিন্ন ঘটনায় দুদিনে মোট 5 জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে জামায়াত ইসলামী বুধবার সকাল 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টার হরতাল ডাকে। হরতাল চলাকালে সারা দেশে বিচ্ছিন্ন ঘটনায় নিহত হয়েছেন 5 জন। এর মধ্যে বুধবার হরতালের প্রথম দিনে নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে নিহত হন এক সিএনজি অটোরিকশা চালক। চট্টগ্রাম ও সাতক্ষীরায় গুলিবিদ্ধ হন পুলিশ কর্মকর্তা সহ 2 জন। একই দিনে ফেনীতে পিকেটারদের ধাওয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলের 2 আরোহী। বৃহস্পতিবার হরতালের দ্বিতীয় দিনে মেহেরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এক জামায়াত কর্মীর। অন্যদিকে সিরাজগঞ্জে পিকেটারদের হামলায় নিহত হন সিএনজি অটোরিকশার একজন যাত্রী। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আগামী 28 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে বৃহস্পতিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনও তা করতে পারেনি মনমোহন নেতৃত্বাধীন সরকার। এই অবস্থায় 2 দেশের সরকার প্রধানদের এই বৈঠক হতে যাচ্ছে। আগামী রোববার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের 68তম অধিবেশনে বাংলাদেশের অংশ নেওয়া বিষয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড দীপু মনি ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি দেশের শীতকালীন সংসদ অধিবেশনে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জামায়াত শিবিরের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক নেত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের হামলায় নিহত শহীদ রিমুর মা জেলেনা চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রী নেতা জুবায়ের চৌধুরী রিমুর 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 1993 সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের এই নেতার হাত পায়ে রক কেটে ও গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করে শিবির কর্মীরা। তার মা ছিলেন তৎকালীন সাতক্ষীরা বিএনপির সভানেত্রী। আলোচনা অনুষ্ঠানে অন্য বক্তারা আইন করে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান জনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জনিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার 10 দিন রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার জনি নিহত দম্পতির মেয়ে ঐশী রহমানের বন্ধু বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজধানীর চামেলিবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের মরদেহ গত 16 আগস্ট উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নতুন মাত্রা যোগ করে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমান থানায় আত্মসমর্পণের পর। গোয়েন্দা পুলিশের রিমান্ড শেষে বাবা মাকে খুনের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন ঐশী রহমান। জবানবন্দিতেই ঐশী জানিয়েছিলেন বাবা মাকে খুনের পর তাকে আশ্রয়ের নিশ্চয়তা দিয়েছিল তারই বন্ধু আসাদুজ্জামান ওরফে জনি। বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে পারলে তার এই হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সম্পর্কে হয়তো নিশ্চিত করে বলা সম্ভব হবে। তো প্রাথমিকভাবে ঐশী রহমান তার ব্যাপারে যে তথ্য দিয়েছে সেইগুলোই আমরা মূলত জিজ্ঞাসাবাদ করেছি। কিছু তথ্য সে স্বীকার করেছে, কিছু স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ের আলোচিত এই ঘটনার প্রধান আসামি ঐশী রহমান রিমান্ডে থাকা অবস্থায় তার বন্ধু জনির বিষয়ে তথ্য দিয়ে বলেছিল হত্যাকাণ্ডের পর ঐশীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন জনি। ঐশী রহমান ছাড়া আর একেবারে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়ে অন্য যে আরো যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম সরাসরি অংশ নেওয়ার সম্পর্কে আমরা তথ্য আমাদের তদন্ত এখন পর্যন্ত আসেনি। আর জনির ব্যাপারে যেটা সেটা হলো ইন্ধনদাতা, প্ররোচনাকারী বা আশ্রয়দাতা হিসেবেই এখন পর্যন্ত তাকে আমরা জানি। যদিও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ঐশীর আইনজীবী, তবে সুষ্ঠু তদন্ত শেষে দ্রুতই এই মামলার অভিযোগপত্র দেয়া যাবে বলে আশাবাদ এই গোয়েন্দা কর্মকর্তার। প্রাসঙ্গিক পরীক্ষাগুলো শেষ হলেই আসলে আমরা বলতে পারবো যে কতদিনে চার্জশিট দিতে পারবো। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। কৃতি প্রাথমিক শিক্ষার্থীদের ঘর আলো করার ব্যতিক্রমী আয়োজনের খবর। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা